আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। আজকের ক্লাসে আমি বিভিন্ন কানেক্টিং ডিভাইস যেগুলো তোদের সিলেবাসে আছে সেই সব নিয়ে আলোচনা করব, লিস্ট লিখে রেখেছি। আর আমি দেখাবো কিছু জিনিস, এক্সাম্পল হিসেবে দেখাবো। প্রথমে আমি বলছি ক্লায়েন্ট আর সার্ভার, এ দুটো ডিভাইস সেইভাবে ডিভাইস নয়, এ দুটো অ্যাকচুয়ালি কম্পিউটার। ক্লায়েন্ট আর সার্ভার দুটোই কম্পিউটার, পুরো কম্পিউটার সেট আপ সিস্টেম। এর মধ্যে নেটওয়ার্কে যেটা মেন কম্পিউটার, যার সাথে বাকি সব কম্পিউটারগুলো যুক্ত থাকে, যেটা ওই নেটওয়ার্কে সবগুলো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেই কম্পিউটারটাকে বলা হয় সার্ভার। দ্যাট প্রোভাইড সার্ভিসেস টু আদার কম্পিউটার, যে বাকি কম্পিউটারগুলোকে সার্ভিস প্রদান করে, তাকে বলা হয় সার্ভার। আর এর সঙ্গে যুক্ত বাকি যে কম্পিউটারগুলো, যেগুলো নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করে না, কেবল সার্ভারের সঙ্গে যুক্ত থাকে এবং সার্ভারের কাছ থেকে সার্ভিস নেয় ও সার্ভারকে ডেটা ফেরত দেয়, এদেরকে বলা হয় ক্লায়েন্ট। ওকে, এই দুটো। এইবার আসল যায়, প্রথমেই বলা হচ্ছে এনআইসি। এনআইসির পুরো কথা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওটা এইরকম দেখতে, এই যে দেখতে পাচ্ছিস এরকম দেখতে, এই যে এটা কম্পিউটারের মাদার বোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে। কানেক্টেড থাকার পরে পেছন দিকে যেখানে আমরা সব কিবোর্ড মাউস বুঝি, সেইখানে এটাকে এরকম ভাবে দেখা যায়। এইটাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের আউটার সাইড। এটাকে অনেক সময় ল্যান কার্ডও বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল মিডিয়াম, যার সঙ্গে তারটা যুক্ত থাকে। আমি দুটো কম্পিউটারকে একে অপরের সঙ্গে কানেক্ট করবো। আমি কাছাকাছি কানেক্ট করছি, তাহলে আমার কি কেবল লাগবে? বলেছিলাম কেবল, 3 ধরনের কেবলের কথা বলেছিলাম, টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল, ফাইবার অপটিক কেবল, মনে আছে? এর মধ্যে আমাদের লাগবে কাছাকাছি সেহেতু আমরা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করবো। এটা একটা টুইস্টেড পেয়ার কেবল, এটা একটা টুইস্টেড পেয়ার কেবল। এর এই সামনের মুখের কাজটা দেখছিস, এখানে একটা ক্লিপ লাগানো আছে, দেখতে পাচ্ছিস? দেখ, আরো সামনে থেকে লাগানো আছে, একটা ক্লিপ লাগানো আছে, আর ভেতরে তারটা লাগানো আছে। এই যে তারটা, এই তারটার মধ্যে বিভিন্ন কালারের তার আছে, তোরা দেখতে পাবি হয়তো। দেখ, সবুজ, নীল, হলুদ, দেখতে পাচ্ছিস? সাদা, বিভিন্ন কালারের তার আছে, দেখতে পাচ্ছিস? এই তারগুলো এর ভেতরে আছে, এই যে দেখ কালারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? এইটা হচ্ছে কি কেবল বললাম? টুইস্টেড পেয়ার। এর মধ্যে পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায়, সাদা লাল, সাদা সবুজ, সাদা নীল, এরকম। আর এর সামনে যে ক্লিপটা লাগানো আছে, এটাকে বলে RJ45 কানেক্টার বলা হয়, বা অ্যাডাপ্টার বলা হয়। এই RJ45 কানেক্টার বা অ্যাডাপ্টারটা এর সামনে লাগানো আছে। এইবার এটা কম্পিউটারের মধ্যে লাগানো থাকবে, আমরা এইটাকে নিয়ে গিয়ে এখানে জুড়ে দিলাম, বুঝতে পারলি? ক্লিপটার সঙ্গে জুড়ে দিলাম, দেখতে পারলি? আর এর আরেকটা সাইড আছে, আরেকটা কম্পিউটারেও এরকম একটা এনআইসি কার্ড লাগানো আছে। এই ক্লিপের আরেকটা অংশ ওইখানে গিয়ে গুঁজে দিলাম, দুটো কম্পিউটারের মধ্যে কানেকশন তৈরি হবে। তাহলে প্রত্যেকটা কম্পিউটারে ল্যানে, লোকাল এরিয়া নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার যদি কানেক্ট করতে যায়, তাহলে এইরকম একটা করে কার্ড অবশ্যই লাগানো থাকতে হবে, বুঝেছো? যার সঙ্গে আমি একটা কানেক্ট করবো, আর একটা কম্পিউটার সঙ্গে আরেকটা কানেক্ট করবো। এতে কি হবে? দুটো কম্পিউটার কানেক্টেড হবে। এবার তোদের কোশ্চেন আছে, দুটো কম্পিউটার কানেক্টেড করলে তো চলবে না, আমাকে যদি 20টা কম্পিউটার কানেক্ট করতে হয়, 5টা করতে হয়, 7টা করতে হয়, পরে বলছি। আগে এটা বুঝলি তো? এটা হচ্ছে এনআইসি কার্ড, এটা কম্পিউটার লাগানো থাকে, এটাকে ল্যান কার্ডও বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়। এর মধ্যে থাকে ম্যাক অ্যাড্রেস, পরে আমরা অ্যাড্রেস নিয়ে আলোচনা করবো। আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস বলে দুরকম অ্যাড্রেস আছে। যে কোনো নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার অ্যাড্রেস থাকে, দুরকম অ্যাড্রেস, আর ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা লজিক্যাল অ্যাড্রেস। এটার মধ্যে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। এই প্রত্যেকটা কার্ড বাজারে যখন বিক্রি হয়, এর সঙ্গে এর ভেতরে একটা অ্যাসাইন করা অ্যাড্রেস থাকে। তুই কোন কম্পিউটার থেকে নেট করছিস বা তুই কোন কম্পিউটার থেকে কাজ করছিস, তার সিগনিফিকেন্স বা তার রিপ্রেজেন্টেশন বা তার প্রুফ হচ্ছে এই কার্ডটা। এই কার্ডের নাম্বারটাই হচ্ছে ম্যাক আইডি। এর সঙ্গে আরেকটা কার্ড যুক্ত হয়ে যাবে, বুঝেছো? অত এখন ভাবার দরকার নেই, আপাতত ভাবো এটা হচ্ছে এনআইসি কার্ড বা এনআইসি বোর্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস বোর্ড, বা একদম কলোকুয়ালি ল্যান কার্ড।
এটা একটা কম্পিউটার লাগানো থাকে, এর সঙ্গে RJ45 কানেক্টর দিয়ে জুড়ে দিলাম তারটা, আবার আরেকটা RJ45 কানেক্টর দিয়ে আরেকটাকে জুড়ে হলো। এইটি হচ্ছে ফিজিক্যাল মিডিয়ার সঙ্গে প্রথম কানেকশন, এর থ্রুতেই ডেটা বের হয়েছে। তারপর আমি যেটাকে লিখে রেখেছি সেটাকে লক্ষ্য কর, মডেম লিখে রেখেছি। মডেমটা তোদের সবার জানা, ওই জন্য আগে বলে দিচ্ছি। মডেম কি না, মডেম একটা বিশেষ যন্ত্র। এটা কখন লাগে না, আগেকার দিনে যখন ফোন ছিল ঢাম্পুল ফোন, ওই যে তুলে কথা বলতো ক্রেং 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 ঘুরিয়ে তুলে কথা, ওই ফোনে ইন্টারনেট আসতো, কম্পিউটারে সেই ইন্টারনেট কানেকশনটা ফোনের লাইনের থ্রুতে যেত। কিন্তু ফোনের লাইন দিয়ে কি ডেটা আছে, কি সিগন্যাল আছে, অ্যানালগ সিগন্যাল আছে। কি সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল আছে। কম্পিউটার অ্যানালগ সিগন্যাল বোঝে না, ওটা সাউন্ড ওয়েভে আছে, কম্পিউটার সাউন্ড বোঝে না। কম্পিউটার কি বোঝে? 0 আর 1 মানে ডিজিটাল সিগন্যাল বোঝে। ওই জন্যে ওই অ্যানালগ যে ফ্রিকোয়েন্সি বা অ্যানালগ সিগন্যালটাকে কম্পিউটারে ঢোকাবার আগে ডিজিটালে কনভার্ট করতে হয়। আবার কম্পিউটার থেকে যে সিগন্যালটা বেরোয় সেটা কি ডিজিটাল সিগন্যাল বেরোয়, সেটা আবার ফোন লাইনে পাঠাতে হবে। তো ফোন লাইন তো আবার ডিজিটাল বোঝে না, ওটাকে আবার অ্যানালগে কনভার্ট করতে হয়। এই কনভার্ট করাটাকে ডিজিটাল টু অ্যানালগ এটাকে বলে মডিউলেশন, আর অ্যানালগ টু ডিজিটাল এটাকে বলে ডিমডিউলেশন। গ্রুপে একটা কোশ্চেন করেছিলি অঙ্কিতা যে স্যার ফেজ কাকে বলে, আমি লিখে পাঠিয়েছিলাম। ফেজ মানে হচ্ছে দশা, বাংলায় বলে দশা। ফেজ ফেজ হচ্ছে এই যে অ্যানালগ থেকে ডিজিটাল যাচ্ছে আর ডিজিটাল থেকে অ্যানালগ আছে, একটা দশা থেকে অন্য দশা যাচ্ছে, একটা ফেজ থেকে অন্য ফেজে আসছে। এইটাকে বলা হয়, এই ডিজিটাল থেকে অ্যানালগকে বলা হয় মডিউলেশন, আর উল্টো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করাকে বলে ডিমডিউলেশন। এটা করার জন্য একটা স্পেশাল ডিভাইস বা যন্ত্রের প্রয়োজন হয়, যার নাম মডিউলেটর, ডিমডিউলেটর। যে যন্ত্রের সাহায্যে মডিউলেশন ডিমডিউলেশন করা হয় তাকে বলা হয় মডিউলেটর, ডিমডিউলেটর। এই মডিউলেটর আর ডিমডিউলেটরটাকে ছোট করে করা হয়েছে মডেম। মডিউলেটরের মো আর ডিমডিউলেটরের ডেম জুড়ে দিয়ে হচ্ছে মডেম হয়েছে। তাহলে মডেমের কাজ পরিষ্কার হলো। সব নোটস দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবি। বই তো পেয়েও গেছিস বোধ হয়, আবার বইও দেখে নিবি, ছবি রবি দেওয়া আছে। মডেম কিছু না, মডেম দেখতে আগেকার দিনের মডেমগুলো দেখতে এরকম অনেকটা ছিল, এরকম দেখতে ছিল মডেম, এই ধরনের। এটা যদিও মডেম নয়, এটা একটা রাউটার। এটা আমি এনে তোদেরকে দেখাচ্ছি সব রকম বোঝাবার জন্য। মডেমটাও এরকমই দেখতে ছিল, এর পেছন দিকে ওই ফোনের লাইনটাও গোঁজা হতো, আবার একটা লাইন বেরিয়ে গিয়ে কম্পিউটারে গোঁজা হতো। তাহলে এটা ছিল মডেম, এরকম দেখতেই মডেম ছিল। তারপরে সেই মডেম উঠে গেল, ওটা ছিল এক্সটার্নাল মডেম। আবার ইন্টারনাল মডেম, ওই যে আমি কার্ডটা দেখালাম এনআইসি কার্ডটা, ওই রকম দেখতে কম্পিউটারের মধ্যে লাগানো থাকতো, ওইখানে ফোন লাইনটাকে গুঁজে দেওয়া যেত। এগুলো উঠে গেল, কারণ আর ওই ফোনই রইল না। তারপরে চলে গেল ইউএসবি মডেম। ইউএসবি মডেম কিরকম? ওই পেন ড্রাইভের মতো দেখতে, তার মধ্যে সিম ভরে কম্পিউটারে গুঁজে দিয়ে, যেটাকে আমরা ডঙ্গেল বলে থাকি, ইউএসবি মডেম। এখন তো সেটাও চলে গেছে, মোবাইলটা কানেক্ট করে দিলেই হবে বা ওয়াইফাই কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তো এটা ছিল মডেম। এরপর হচ্ছে হাব। হাব কি? এইটাকেই তোরা ধরে নে হাব। হাব দেখতে এইরকমই একটা যন্ত্র, খালি এই অ্যান্টেনাটা থাকে না। এটা রাউটার বলে অ্যান্টেনাটা আছে, এটা ওয়াইফাই রাউটার, ওয়্যারলেসে কাজ করে বলে অ্যান্টেনাটা আছে। এইরকমই হাব দেখতে, তোদের বইয়ে ছবি আছে দেখবি, এই ধরনের একটা বক্সের মতো। এর পেছন দিকটা একটু দেখার চেষ্টা কর, দেখতে পাচ্ছিস? এই একটা গোঁজা আছে, তার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 পোর্টের হাব এরকম দেখতে হয়। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পোর্ট বলা হয়। এখানে কটা তালে এরকম গোঁজা যাবে, এটাও একটা RJ45 লাগানো আছে। দেখ RJ45 কানেক্টর লাগানো আছে। এরকম আরেকটা RJ45 কানেক্টর লাগানো যেতে পারে এখানে। দুটো এরকম আরেকটা RJ45 কানেক্টর লাগানো যেতে পারে এখানে। তিনটে এরকম আরেকটা লাগানো যেতে পারে, চারটে, আরেকটা, পাঁচটা। এইরকম ভাবে আলাদা আলাদা 5খানা কম্পিউটারকে এই হাবের সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে। যদিও এটা হাব নয়, আবার বলছি এটা রাউটার, কিন্তু দেখতে হাবটা একই রকম, পেছন দিকটা একই রকম। ফলে আমি একটা ল্যান করতে পারি, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই মাত্র বলছিলাম একটা কোথায় জুড়ে দেবো, এনআইসি কার্ডে, আর ওই তারটাই ঘুরে এসে জুড়ে দেবো হাবে। তাহলে এরকম প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা করে এনআইসি থাকবে, তার সঙ্গে তারের একটা অংশ জুড়ে দেবো, আর অন্য দিকের মাথাটা এনে পরে কোথায় জুড়ে দেবো, হাবে। তাহলে এরকম ভাবে 5টা পোর্টের হাবে আমি কটা কম্পিউটারকে কানেক্ট করে দিলাম, 5টা কম্পিউটারকে কানেক্ট। তাহলে এইভাবে ল্যান হয়ে গেল। এরকম যদি আমি বলি না 8টা কম্পিউটার আছে, তাহলে 8 পোর্টের হাব নেব, 24 পোর্টের হাব নেব।
পরে বলবো যে 24 পোর্টের হাব নেবো না, হয়তো তার জন্য অন্য যন্ত্র ব্যবহার করতে পারবো, সেটা পরে পেয়েছি। আপাতত হাবের কাজটা বুঝতে পারলো। হাব তাহলে কি করছে, এই সবগুলোকে জুড়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দুরকম হাব হয়, একটা অ্যাক্টিভ হাব, একটা প্যাসিভ হাব। ওটা অতটা ডিটেলে যাওয়ার দরকার নেই, আপাতত যেটা মেন সেটা বলছি। হাবের একটা সমস্যা আছে, হাবের একটা লিমিটেশনস আছে, একটা সীমাবদ্ধতা আছে। কি না, ধরা যাক 8টা কম্পিউটার হাবের সঙ্গে যুক্ত। 3 নম্বর কম্পিউটার থেকে ইনফরমেশন যাচ্ছে, সিগন্যাল যাচ্ছে, 5 নম্বরে পাঠাচ্ছে, যা কারেন্ট চলে গেল। এর মধ্যেই কর ইনভার্টারে যতটুকু চলছে, ধর তোর হলো 3 নম্বর থেকে 5 নম্বরে যাবে। এইবার এই 5 নম্বরে যাওয়ার জন্য তাহলে 5 নম্বরে পাঠিয়ে দিলেই হয়, কিন্তু তা হবে না। কি হবে তাহলে, ওই 3 নম্বর থেকে নিয়ে ও সব 7টা কম্পিউটারেই পাঠিয়ে দেবে। একই ডেটা সব কম্পিউটারে যাবে, সব কম্পিউটার দেখবে আমার জন্য ডেটাটা এসছে কিনা, কারণ প্রত্যেকটা ডেটাই যেখান থেকে বেরোচ্ছে তার অ্যাড্রেস থাকে, আর যেখানে ঢুকবে তার অ্যাড্রেস থাকে। এবার ও দেখবে না কই আমার তো নয়, ও নেবে না। আবার 7 নম্বর দেখবে আমার তো নয়, ও নেবে না। 1 নম্বর দেখবে আমার তো নয়, ও নেবে না। 5 নম্বর দেখবে আমার ডেটা, ও গ্রহণ করবে। কিন্তু এটা সিকিউরিটি সিস্টেমটা একটু লুজ হয়ে গেল, সবার কাছে সিগন্যাল চলে যাচ্ছে, সে নিচ্ছে না তাই করছে না। কেউ যদি হ্যাকার বসে থাকে সেটাকে ট্র্যাক করে সেটাকে নিয়ে নেয়, তাহলে তো ইনফরমেশন লিক হয়ে যাবে। হাবের এইটা প্রবলেম। ছোট জায়গায় একটা খুব একটা সেখানে ডেটা লসের বা ডেটা সিকিউর করার দরকার নেই, সেখানে হাব কাজ করবে, হাবের ওখানে কাজ। কিন্তু যেখানে তোর হাব দিয়ে হবে না, সেখানে আমরা কি ব্যবহার করব, তার জন্য হচ্ছে সুইচ। সুইচকে ওই জন্য বলা হয় ইন্টেলিজেন্ট হাব। মানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হাব। হাব কিন্তু একটু বুদ্ধিমান। এ কি করে, এ সব জায়গায় ডেটা পাঠায়। সুইচ বেছে বেছে ডেটা পাঠায়, যে কম্পিউটার থেকে যে কম্পিউটারে যাওয়ার কথা খালি সেই কম্পিউটারই ওটাকে সুইচ করে দেয়, তার জন্য নাম সুইচ। ও বেছে বেছে যে কম্পিউটার আইপি অ্যাড্রেস লেখা আছে সেই কম্পিউটারই, বা ম্যাক অ্যাড্রেস লেখা আছে সেই কম্পিউটারেই পাঠিয়ে দেবে, কোনো অন্য কম্পিউটার, সব কম্পিউটারে পাঠাবে না। এটা হচ্ছে সুইচ। তারপরে কি লেখা আছে, রাউটার। রাউটার যেটা দেখলি তোরা, এটা অ্যাকচুয়ালি একটা রাউটার, কিন্তু এটা ওয়াইফাই ছোট রাউটার, ওয়াইফাই জন্য। এরকম বড় বড় রাউটারও হয়, বড় বড় কোম্পানি বিএসএনএল, জিও, এদের কাছে বিশাল বিশাল রাউটার রয়েছে লোকাল অফিসে, ওই পুরো অঞ্চলটাকে রাউট করার জন্য। কি হয় না, এতে সবগুলোর যত কম্পিউটার যুক্ত রয়েছে, যত মোবাইল যুক্ত রয়েছে, যত ইন্টারনেটের কানেকশন যুক্ত রয়েছে, সবার লিস্ট থাকে, রাউটিং লিস্ট থাকে। রাউটিং মানে রুটিং, রুটিং টেবিল থাকা মানে কি, রুটিং টেবিল কি জিনিস না, প্রত্যেকটা রুট করা থাকে। রাউটারের মজা হচ্ছে যে এখান থেকে আমি একটা ডেটা আমেরিকায় পাঠাচ্ছি, তো আমেরিকায় অনেকভাবে যেতে পারে, এইভাবে ঘুরে যেতে পারে, এইভাবে ঘুরে যেতে পারে, এইভাবে ঘুরে যেতে পারে, বিভিন্ন রকম ভাবে ঘুরে যেতে পারে। কিন্তু রাউটার খুঁজবে যে শর্টেস্ট রুট কোনটা, সবচেয়ে তাড়াতাড়ি কি করে পৌঁছবে, কোথায় পৌঁছবে, কোনো জায়গায় পৌঁছবে সবচেয়ে শর্টেস্ট রুট কোনটা। এবার শর্টেস্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে এখান থেকে এইটুকু রুট, সেটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট, আর এইভাবে ঘুরে 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 সেটা হচ্ছে, সেটা দূর। কিন্তু দুটোর মধ্যে আবার আরেকটা জিনিস হতে পারে, এইটুকু শর্টেস্ট, কিন্তু এর মধ্যে প্রচুর ডেটা কনজেশন হয়েছে, মানে ট্রাফিক, প্রচুর ডেটা যাচ্ছে, ফ্লো যাচ্ছে, তাহলে আমি ঘুরে 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 চলে গিয়ে তাড়াতাড়ি ঢুকে যাবো। সাপোজ এখান থেকে আমি স্টেশন যাব, স্টেশন যেতে গেলে আমাকে ওই লেভেল ক্রসিংটা ক্রস করে যেতে হবে, মানে সরি লেভেল ক্রসিং বলছি, এখন তো পুল হয়ে গেছে, ব্রিজটা, রেল লাইনের উপর দিয়ে ব্রিজটা ক্রস করে যেতে, প্রচুর ট্রাফিক, গেদে ট্রাফিক, তুই দাঁড়িয়ে আছিস তো দাঁড়িয়ে আছিস। আমার সঙ্গে দেখা গেলো কোথায়, স্যার স্টেশন যাবো, আমিও তো যাবো রে, আর বলবেন না স্যার ফেসে গেছি। বলো আচ্ছা আচ্ছা, আমি চুপটি করে পেছন দিয়ে বেরিয়েছে তেঁতুলতলা মোড় হয়ে ড্রিমল্যান্ডের পাশে হয়ে করে গাড়ি হাঁকিয়ে গ্যারেজ হয়ে একদম কল্পতরু মেলা ময়দান হয়ে ঢুকে স্টেশন ঢুকে গেছি। তাহলে আমি দূর হয়ে গেলাম, অনেক দূর ঘুরে গেলাম, কিন্তু আমি সবচেয়ে তাড়াতাড়ি গিয়ে পৌঁছলাম। এটা হচ্ছে শর্টেস্ট রুট। তো রাউটারও এই শর্টেস্ট রুট চয়েস হয়, এই জন্য রাউটিং বলা হয়, রুট করে। এই রাউটার আবার দুরকম হয়, একটা তোর স্ট্যাটিক রাউটার, একটা ডাইনামিক রাউটার। স্ট্যাটিক রাউটারে ওই যে অ্যাডমিনিস্ট্রেটর সে বসে বসে রাউটারের প্রত্যেকটা কম্পিউটারের রুটিং বানায়, রুটিং টেবিল তৈরি করতে হয়। আর অ্যাক্টিভ বা ডাইনামিক রাউটার কি করে না, নিজে নিজে রুটিং টেবিল সেট হতে থাকে, নিজে নিজে চেঞ্জ হতে থাকে। একটা কম্পিউটারে যেই আমি ডেটাটা অফ করে দিলাম, আমারটা ওখান থেকে অফ হয়ে গেল, আবার যে অন করলাম সেই এটা অন হলো, একটু পরে আমি আবার চালু করছি। তো
এই রুটিং টেবিল থাকে বলে এটার একটা বিরাট বড় সুবিধা আছে, বুঝতে পেরেছিস? রুটিং টেবিল থাকার জন্য এটা ডাইনামিক্যালি রুটিং করতে শুরু করে। ডাইনামিক্যালি রুটিং টেবিল মানে যেটা অন হচ্ছে সেটা আপনা আপনি অন হয়ে যাবে, যেটা অফ হচ্ছে সেটা আপনা আপনি অফ হয়ে যাবে, নিজেই তার রুটিং সেট করে নেবে। এটা হচ্ছে ডাইনামিক রুটিং। বিরাট বড় বড় বিশাল বিশাল কোটি কোটি টাকা দামি রাউটার এরা ব্যবহার করে, এবং একটা রাউটার চালাবার জন্য 5 জন 10 জনের টিম থাকে। সেই রাউটার রুমে বসে তারা সারাদিন বসে কাজ করছে। এটা হচ্ছে রাউটার। কেমন? রাউটারের পরে কি লেখা আছে? ব্রিজ। ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে দুটো বড় বড় নেটওয়ার্ক আছে বা ছোট ছোট দুটো নেটওয়ার্ক আছে, দুদিকের নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। এই দুটো নেটওয়ার্ককে জুড়ে দেওয়ার জন্য ব্রিজ ব্যবহার করে। ব্রিজের কাজই তো তাই, জুড়ে দেওয়ার জন্য। একটা হাওড়া ব্রিজ আছে, হাওড়া আর কলকাতা দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছে, নদীর এপারের সঙ্গে ওপারকে জুড়ে দিচ্ছে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। ব্রিজের কাজই তাই। একটা নদী বয়ে গেছে, তার এপাশে একটা শহর, এপাশে একটা শহর, দুটো শহরকে জুড়ে দেয়। ল্যানের এই ব্রিজেরও তাই কাজ। দুটো সেম প্রোটোকলের যদি নেটওয়ার্ক থাকে, সেম প্রোটোকল মানে একই সফটওয়্যারে চলছে, একই রুলস রেগুলেশন মেনে চলছে, এই রুলস রেগুলেশনকে বলা হয় প্রোটোকল। পরে গিয়ে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করব, তারপরে হবে। প্রোটোকল আপাতত ধরনের রুলস রেগুলেশন এরকম প্রচুর প্রোটোকল আছে। TCP/IP প্রোটোকল আছে, SMTP প্রোটোকল আছে, HTTP প্রোটোকল আছে, টোকেন রিং প্রোটোকল আছে, এরকম প্রচুর প্রোটোকল আছে। CSMA/CD টেকনোলজি প্রোটোকল রয়েছে, ইথারনেট প্রোটোকল রয়েছে, এরকম বিভিন্ন প্রোটোকল। যদি দুটোই ইথারনেটের নেটওয়ার্ক হয়, যদি দুটোই TCP/IP নেটওয়ার্ক হয়, যদি দুটোই টোকেন রিং নেটওয়ার্ক হয়, এরকম দুটো নেটওয়ার্ক রয়েছে, এদিকে জুড়তে হবে, তখন আমরা কি ইউজ করব? ব্রিজ ইউজ করব। ব্রিজ ইজ ইউজ টু কানেক্ট টু সেম প্রোটোকল নেটওয়ার্ক, টু নেটওয়ার্ক উইথ সেম প্রোটোকল, এর জন্য ব্রিজ। ঠিক আছে? এরপর হচ্ছে গেটওয়ে। ব্রিজ আর গেটওয়ে এক কাজ করে, সেম, একটাই পার্থক্য। ব্রিজ সেম দুটো প্রোটোকলের নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। গেটওয়ে দুটো ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে, দুটো ডিসিমিলার নেটওয়ার্ককে জুড়তে সাহায্য করে। টু কানেক্ট টু ডিসিমিলার নেটওয়ার্ক উইথ ডিফারেন্ট প্রোটোকলস, গেটওয়ে ইজ ইউজড। গেটওয়ে অ্যাকচুয়ালি কোনো যন্ত্র নয়, গেটওয়ে একটা সফটওয়্যার। যে সেই সফটওয়্যারটা যে মেশিনের মধ্যে ইনস্টল করা থাকবে সেটা একটা গেটওয়ে মেশিন। সে কি করবে? এর প্রোটোকলগুলোকে কনভার্ট করে ওর প্রোটোকলের মতো পাঠিয়ে দেবে, ওর প্রোটোকলগুলোকে কনভার্ট করে এর প্রোটোকল। এখান থেকে যে ডেটাগুলো এলো, সিগন্যালগুলো এলো, সেই সিগন্যালগুলোকে এই প্রোটোকল চিনতে পারবে না, তাহলে তাকে কনভার্ট করে এর মতো করে দেবে। আবার অনেকটা মোডেমের মতো, কিন্তু পুরোপুরি মোডেমের মতো না, ওটা সিগন্যালের ফেজকে চেঞ্জ করতে, এখানে প্রোটোকলকে চেঞ্জ করছে। এই ধরনের কাজের জন্য হচ্ছে গেটওয়ে। যেমন এখান থেকে তুই 2 কোটি টাকা নিয়ে আমেরিকা চলে গেলি, যে আমেরিকার এয়ারপোর্টে নেমে বললি একটা 1000 টাকার নোট দিয়ে, এখন তো 1000 টাকার নোট উঠে গেছে, 2000 টাকার নোট দিয়ে বললি গেট মি সাম কফি। বলবে হবে নাই, কফি হবে নাই, ইংলিশ বলো আর যাই বলো, এখানে ডলার চলবে। এখানে 2000 টাকা দিলেও তুমি কফি পাবে না, তার থেকে অনেক কম দামে হয়তো একটা কফি পাবে ডলার দিলে। তেমন ওরা ডলার বোঝে। তোকে কি করতে হবে তাহলে? ওখানকার কারেন্সি এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোর 2 কোটি টাকা জমা করে তার বদলে তার সমপরিমাণ ডলার নিয়ে তো সেই ডলার দিয়ে এক্সচেঞ্জ করতে হবে, কারণ ওই দেশ ওই তোদের আমাদের টাকা বোঝে না। ঠিক তেমনি এখানে যদি এসে কেউ ডলার দেবে, বাবু আমি চিনি নাই ডলার কাকে বল, আমাকে রুপি দাও, এটাও ঠিক তেমনি। এর প্রোটোকল ওকে চিনবে না, ওর প্রোটোকল ওকে চিনবে না। সেইটাকে করার জন্য যেটা ব্যবহার করা তার হচ্ছে গেটওয়ে। এবার হচ্ছে ট্রান্সিভার। ট্রান্সিভার কি জিনিস? ট্রান্সিভার হচ্ছে একটা এমন যন্ত্র যেটা ট্রান্সমিটার আর রিসিভার দুটোই কাজ করে। সাধারণত রেডিওতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রিসিভার, খালি সিগন্যালটাকে রিসিভ করে। যেগুলো রেডিও স্টেশনে থাকে তারা হচ্ছে ট্রান্সমিটার, তারা সিগন্যালটাকে ছাড়ে। এটা এমন একটা যন্ত্র যেখানে ট্রান্সমিশনও হবে, রিসিভও হবে, দুটোই করতে পারবে। এটাকে একসঙ্গে বলা হয় ট্রান্সিভার। হলো মোটামুটি ভাবে যে যে যন্ত্র ছিল সব ডিভাইসেস গুলো আমি আলোচনা করে দিলাম। আমি একটু ধীরে যাচ্ছি ইচ্ছে করে, যাতে তোরা রেডি হতে পারিস। ঠিক আছে? এর পরের দিন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেল বোঝানো হয়ে গেলে আমাদের নেটওয়ার্ক, ওএসআই মডেল আর TCP/IP মডেল, এটা হয়ে গেলে আমাদের নেটওয়ার্ক শেষ হয়ে গেল। নেটওয়ার্কের আর কিছু খুচরো জিনিস আছে সেগুলো একটু বলে দিতে হবে, তারপর আমরা ঢুকে যাব যেটা সেটা হচ্ছে ইন্টারনেট অ্যান্ড ইন্ট্রানেট পর্যায়ে। আমি আর দুটো জিনিস আজকে একটু বলে দিই, যে ইথারনেট আর টোকেন রিং বলে দুটো প্রোটোকল আছে। ইথারনেট প্রোটোকল খুব পপুলার প্রোটোকল, আর টোকেন রিং প্রোটোকল এই রিং টপোলজির জন্য ব্যবহার হয়, আর ইথারনেট বাস টপোলজির জন্য ব্যবহার হয়।
বাস টপোলজিতে আমি বলেছিলাম যখন ডেটা একটা তারের মধ্যে দিয়ে ট্রাভেল করে, সব কম্পিউটারগুলো ওই তারের সঙ্গে যুক্ত থাকে, তখন ওই ঠোকাঠুকি লেগে যাওয়ার একটা চান্স আছে। খুলে দেখবি নেটওয়ার্কের ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম, ফার্স্ট ক্লাস না টপোলজি ক্লাসে বলেছিলাম। এইখানে এই ইথারনেটে একটা স্পেশাল টেকনোলজি ইউজ করা হয়। টেকনোলজিটার নাম হচ্ছে CSMA/CD। দেখবি ফুল ফর্মের জায়গায় আমি লিখিয়ে দিয়েছি CSMA/CD। CSMA/CD এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। কি জিনিস, এর মধ্যে কি টেকনোলজি? এটা ইথারনেট প্রোটোকলের এই স্পেশাল টেকনোলজিটার নাম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। যখন একটা ক্যারিয়ার মানে একটা তারের মধ্যে দিয়ে অনেকগুলো ডেটা ট্রান্সফার করে বা ট্রান্সমিশন হয়, তখন ক্যারিয়ারটা মানে তারটা সেন্স করতে পারে অনেকগুলো অ্যাক্সেস। দুটো অ্যাক্সেস যদি কাছাকাছি চলে আসে, ধাক্কা মারার অবস্থায় থাকে, তাহলে সেটাও সে বুঝতে পারে। ওই জন্য টেকনোলজিটার নাম হচ্ছে সিডি, কলিশন ডিটেকশন। কলিশন মানে ধাক্কা খাওয়া। সেই ধাক্কা খাওয়াটাকে আগেই ডিটেক্ট করে নিতে পারে এবং তার আগেই ওটাকে সরিয়ে দিয়ে পাস করে দেবে যাতে কলিশন না হয়। এই স্পেশাল টেকনোলজিটা ইউজ হয় CSMA/CD, যেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। কিসে? ইথারনেটে। বই আছে, বই খুঁজলে পারে। আমি ছোট্ট জিনিসটা বলে দিলাম। ওনারা তারের মধ্যে দিয়ে কতটা পরিমাণ ডেটা যাবে সেটা হচ্ছে তার রেট অফ ট্রান্সফার। তো এটাই স্পিড বিবেচনা করে যে স্পিডটা কত। ঠিক আছে, এই স্পিডের জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বিট পার সেকেন্ড। কি বলা হয়? বিট পার সেকেন্ড। এটা থেকে বড় বাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। এটা বিট পার সেকেন্ড হচ্ছে কোনো একটা ট্রান্সমিশন মাধ্যমের ভেতর দিয়ে কতগুলো ডেটা এট এ টাইম পাস হয়। BPS, বিট পার সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ। বিট পার সেকেন্ড একটা স্পিডের একক বললাম। আর একটা স্পিডের একক আছে, সেটাকে বলা হয় বাউড। কি বলা হয়? বাউড বলা হয়। বাউড, BAUD, বাউড। বাউডও একটা স্পিডের একক। তাহলে এটা কি না, 1 সেকেন্ডে কোনো একটা সিগন্যাল কতবার তার দশার পরিবর্তন করছে। যে ডিজিটাল টু অ্যানালগ হচ্ছে, অ্যানালগ টু ডিজিটাল হচ্ছে, 1 সেকেন্ডে কতবার। যত বেশিবার হবে তত ডেটা ট্রান্সফার রেটটা বেশি হবে। তাহলে দুটো, একটা হচ্ছে যখন পরিবাহী মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্যারিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তারের মধ্যে দিয়ে যাচ্ছে বা বেতারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন 1 সেকেন্ডে কতগুলো বিট পার হচ্ছে এটা। আর একটা মডেম যখন দশার পরিবর্তন করছে, ফেজ চেঞ্জ করছে, তখন 1 সেকেন্ডে কত বেশিবার ফেজ চেঞ্জ করছে। এই দুটোই কিন্তু কি না, ইউনিট অফ স্পিড ফর নেটওয়ার্ক ট্রান্সমিশন। হলো বাউড বললাম, BPS বললাম। এবার হচ্ছে ক্যাপাসিটি। কোন একটা তোমার পরিবাহী মাধ্যমের ভেতর দিয়ে কত ওয়েভলেংথের ডেটা পাস করতে পারে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। প্রত্যেকটা তারের নিজস্ব ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি হিসেবেই কিন্তু তারগুলোকে ব্যবহার করা হয় আলাদা আলাদা সিগন্যালের জন্য। কোনো সিগন্যালের যদি ওয়েভলেংথ বেশি থাকে তাহলে সেইটা ওই তারের মধ্যে দিয়ে পাস হবে না, কম থাকলেও হবে না, তাহলে সেটাকে বলা হচ্ছে তার ক্যাপাসিটি। তাহলে এটা গেল ক্যাপাসিটি। আর লাস্ট বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো যতগুলো লাস্টে বলছি আমি, এই সবগুলো শর্ট কোশ্চেন্সে আসে, এগুলো নোটেও পাবি। সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি জিনিস না, কোনো একটা সিগন্যাল যাচ্ছে, এই সিগন্যালের সবচেয়ে উচ্চ কম্পাঙ্ক এবং সর্বনিম্ন কম্পাঙ্ক, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। প্রত্যেক ট্রান্সমিশন মিডিয়া তারের বা বেতারের একটা করে ব্যান্ডউইথ আছে। সেই ব্যান্ডউইথ ম্যাচ না করলে ডেটা ট্রান্সমিশন হতে পারবে না। এর থেকে যদি বড় ব্যান্ডউইথ হয় তাহলে ওই তারের মধ্যে দিয়ে যেতে পারবে না, ছোট হলে দুর্বল হয়ে যাবে, সিগন্যালটা পৌঁছতে পারবে না, তাহলে এটাকে বলা হয় ব্যান্ডউইথ। হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিস্টেন্স, যে দূরত্ব, তাকে বলা হয় ব্যান্ডউইথ। বাউড কি বললাম? 1 সেকেন্ডে কোনো একটা সিগন্যালের দশার পরিবর্তনের রেটকে বলা হয় বাউড। কোনো একটা রেট অফ চেঞ্জিং ফেজেস ইন এ মিডিয়া in 1 second is called baud. The transmission rate of bits per second is called BPS. এগুলো সব বললাম, ক্যাপাসিটিও বলে দিলাম। আজকে এটুকুই বললাম।
ভালো করে ভিডিওটা বারবার বারবার চালিয়ে চালিয়ে দেখবি, শুনবি, তবেই বুঝতে পারবি। আর তারপর নোটের সঙ্গে মেলাবি, সব মিলে। ঠিক আছে।